এখানে আদৌ চিকিৎসাটা লজিক্যাল প্রশ্ন নয়। এখানে প্রশ্নটা হচ্ছে তোমার ন্যায় ব্যবস্থা, যেখানে সুপ্রিম কোর্ট অন্য হাজারোটা ম্যাটারকে বলবে যে এটা আমার শোনার ম্যাটার না, এটা হাইকোর্টে ফিরে যাও। দ্য ফান্ডামেন্টাল কোয়েশ্চেন ইজ ওয়াই অন আর্থ দি সুপ্রিম কোর্ট হিয়ার দিস ম্যাটার। প্রথমত প্রবণ হলো যে আমাদের সুপ্রিম কোর্টের না তাদের দৃষ্টিশক্তি, বোধ শক্তি কোনোটাই কনসিস্টেন্ট নয়। সে সাধারণ নাগরিক যদি তার একটা ব্যক্তিগত প্লি নিয়ে যেত, তোমার 1000টার মধ্যে 1010 বার সুপ্রিম কোর্ট এই কেস হাইকোর্টে ফিরিয়ে দিত। আজকে সেও মানুষকে দেখে, তার এক সময়কার রাজনৈতিক ইনফ্লুয়েন্স দেখে লোকে কানে কানে ফুসফুস করছে এ এত লক্ষ কোটি টাকার মালিক বলে। তার মানে সুপ্রিম কোর্ট স্বীকার করে নিল যে ন্যায় ব্যবস্থার চোখের সামনে সমস্ত নাগরিক এক নয়। যে সুপ্রিম কোর্ট আমাদের চোখের সামনে দিয়ে একটা সস্তার যাত্রাপালা করেছিল অভয়ার বিচারের নাম নিয়ে, আজকে সেই সুপ্রিম কোর্টের কলঙ্কের ইতিহাস কন্টিনিউড হলো। এবং আমরা ভারতীয় আজকে অভিষেক ব্যানার্জি ভালো থাকুক লায়ন হচ্ছে। আজকে এই ঝোড়ো আবহাওয়ার মধ্যে আজকে সুপ্রিম কোর্ট অন্তত তাদের কি খরচা হতো, তাদের কি হতো যদি, আমি তো বলছি না যে সুপ্রিম কোর্ট আটকাক, যে অভিষেক ব্যানার্জিকে আটকে দিলেই আমরা একটা পৈশাচিক আনন্দ পাবো, নেভার। এসএসকেএমটাকে আমরা একটা সেই ভেঙে পড়া জগন্নাথ মন্দিরের গর্ভগৃহ করেছি। ইডি সিবিআই কি অভিষেক ব্যানার্জিকে নিয়ে তা কী করে? ফুটবল খেলা দেখায় না ক্রিকেট খেলার গল্প করে? কি করে সুপ্রিম কোর্ট নাগের টাকা দিয়ে ইলেকশন কমিশনারের অ্যাপয়েন্টমেন্টকে এইভাবে সাপোর্ট করছে, সেইটা নিয়ে প্রশ্ন আছে। কেন সুপ্রিম কোর্ট ঝেড়ে কাশছে না যে এখন যে দলত্যাগ আইন নিয়ে আমরা যে একটা প্রহসন নাটিকা দেখে যাচ্ছি এটা সম্পূর্ণ অবৈধ, সেটাকে নিয়ে তারা কি জাজ না তারা কালীঘাটের পান্ডা যে হাতে পয়সা দিয়ে দিলে ভিআইপিরা ঢুকে কেস হিয়ারিং করে বেরিয়ে আসবে? আমরা কোথায় এসে দাঁড়িয়েছি? আর বিচারপতি মহাশয়রা আপনারা একটু নজর করে চলুন, আরশোলা জেগে উঠেছে। নমস্কার দর্শক বন্ধুরা, ইমেজ বেঙ্গলে আপনাদের সকলকে স্বাগত। শেষ পর্যন্ত বহাল রইল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জেদ। হ্যাঁ, জেদই বললাম, তার কারণ চোখের চিকিৎসার জন্য তিনি বিদেশ যাবেন। এর জন্য একাধিকবার তিনি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন, কিন্তু হাইকোর্ট শেষমেশ বলে দিয়েছিলেন যে এসএসকেএমে তাকে যাওয়ার জন্য। কিন্তু তিনি এসএসকেএমে যাননি, বরং গিয়েছিলেন সুপ্রিম কোর্টে। আর সুপ্রিম কোর্ট শেষ পর্যন্ত তাকে বিদেশ যাত্রার অনুমতি দিয়ে দিল। এই পরিপ্রেক্ষিতে বর্তমান মন্ত্রী দিলীপ ঘোষ তিনি একটি মন্তব্য করেছেন। তিনি বলেছেন যে 20খানা সুটকেস নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিদেশ যাচ্ছেন। কোর্ট তো শুধুমাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অনুমতি দিয়েছে, সুটকেসকে তো অনুমতি দেয়নি। কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে যে কি এমন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হলো, ভারতবর্ষে যে চিকিৎসা নেই, পশ্চিমবঙ্গে যে চিকিৎসা নেই, তার জন্য তাকে বিদেশে যেতেই হবে? এই প্রশ্নের উত্তর খুঁজতে আজকে আমরা আমাদের মধ্যে পেয়েছি এমিনেন্ট কার্ডিয়াক সার্জন ডক্টর কুণাল সরকারকে। স্যার নমস্কার, ইমেজ বেঙ্গলে আপনাকে স্বাগত। সাথী ভালো থেকো। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। স্যার, আজকের দিনে আমাদের একটা প্রশ্ন, যেখানে আমাদের ভারতবর্ষের এত অগ্রগতি বিভিন্ন চিকিৎসা ক্ষেত্রে এবং পশ্চিমবঙ্গেও হচ্ছে, সেখানে কি এমন চিকিৎসার প্রয়োজন অভিষেক বন্দ্যোপাধ্যায় যার জন্য তাকে বিদেশে যেতেই হবে চোখের চিকিৎসা করাতে? দেখো, আমি কোনো মতে একটু গোঁজামিল দিয়ে চোখের সাবজেক্টটা এমবিবিএসে পাশ করে গেছিলাম আর কি। তো সে এক মজার গল্প, পরে সময় পেলে তোমাদের বলবো। প্রথমত, অন আ মোর সিরিয়াস নোট, ফার্স্ট অফ অল যে কোনো মানুষ, অভিষেক ভালো থাকুন, তার স্বাস্থ্য কামনা করি। যে কোনো মানুষের চোখের সমস্যা, ওর তো সেই চোখের সমস্যা হয়েছিল একটা অ্যাক্সিডেন্টের পর থেকে। যেটুকু আমি খাপছাড়া কয়েকটা কথা জানি, তার মধ্যে ইট ইজ এ কমপ্লিকেটেড আই প্রবলেম। যে মানে এইখানে যে হাড়টা আছে, ম্যাক্সিলারি ফ্র্যাকচার হয়ে গেলে এই তার ফ্লোর, আমাদের চোখের আই সকেটটা যে হাড়টার উপরে আছে, তার ফ্লোরটা যদি ফ্র্যাকচারে ধরো টুকরো হয়ে যায়, সেখানে আই বলটা ব্যালেন্স করা যায় না, চোখের যে মাসেলগুলো আছে সেগুলো এফেক্টেড হয়। তাহলে প্রথম কথা যে জীবনে সব সমস্যাটা তো রাজনৈতিক নয়।
তাহলে প্রথম কথা হয়েছে ইন দ্য মেডিকেল অ্যাসপেক্ট, যে মেডিকেল অ্যাসপেক্টে যে কোনো ধরো অরবাইটাল ফ্লোর ইঞ্জুরি, যার মধ্যে বলের মাসেল টাসেল, এটা একটা জটিল ব্যাপার, এবং এটা আমাদের অন্য ধরো 10টা-5টা গতানুগতিক আই প্রবলেমের সঙ্গে এটা হয়তো একসাথে দেখাটা ঠিক নয়। সো ইট ইজ আ কমপ্লিকেটেড প্রবলেম। কলকাতায় তার খানিকটা চিকিৎসা হয়েছিল, কলকাতার বাইরেও হয়েছিল, আরও 2-1 জায়গায় হয়েছে। আলটিমেটলি বোধহয় এর হাত সেই হাত হতে হতে কিছুটা হয়তো তার স্যাটিসফ্যাক্টরি রেজাল্ট পেয়েছিল যখন উনি বোধহয় আমেরিকাতে গিয়ে, খুব সম্ভব মিশিগান বা কোথাও গিয়ে একটা ট্রিটমেন্ট হয়। সেটা একটা পার্ট। দুটো কথা, সমস্যাটা চিকিৎসা নিয়ে না, এখানে আদৌ চিকিৎসাটা লজিক্যাল প্রশ্ন নয়, এখানে প্রশ্নটা হচ্ছে তোমার ন্যায় ব্যবস্থাকে নিয়ে। যে চিকিৎসা হয়তো আজকে একজন ভারতবাসী, সে হয়তো চিকিৎসা চাইলে কলকাতায় পেতে পারে, চেন্নাইতে পেতে পারে, হায়দ্রাবাদে পেতে পারে, দিল্লিতে পেতে পারে, লন্ডনে পেতে পারে। হ্যাঁ, আমি হয়তো নিজের নখ কাটতে আমেরিকা যেতেই পারি, আমার যদি সেই পয়সা থাকে কেন যাব না? এই যে এক একজন নায়ক নায়িকারা, তারা তো প্লাস্টিক সার্জারি করতে সারা পৃথিবী ঘুরে বেড়াচ্ছে, দ্যাটস এ ডিফারেন্ট থিং। কিন্তু তুমি তো ন্যায় চাইতে, তুমি তো বিচার চাইতে, তুমি যদি এই যে আমরা এত ঢাকঢোল পিটিয়ে এসআইআর পর এসআইআর করে আমরা যে ভারতীয় নাগরিককে ডিফাইন করলাম, এখনও ডিফাইন হয়েছে বলে আমি শিওর নই, তাহলে ভারতীয় নাগরিককে যদি ভারতীয় ন্যায় ব্যবস্থার কাছে যেতে হয়, যেখানে সুপ্রিম কোর্ট অন্য হাজারোটা ম্যাটারকে বলবে যে এটা আমার শোনার ম্যাটার না, এটা হাইকোর্টে ফিরে যাও, দ্য ফান্ডামেন্টাল কোয়েশ্চেন ইজ ওয়াই অন আর্থ দি সুপ্রিম কোর্ট হিয়ার দিস ম্যাটার। এই একই সিদ্ধান্ত তো হাইকোর্ট থেকে আসতে পারত। তার মানে এই একটা সিদ্ধান্তের মধ্যে কতগুলো পয়েন্ট প্রোভেন হলো। প্রথমত প্রোভেন হলো যে আমাদের সুপ্রিম কোর্টের না তাদের দৃষ্টিশক্তি, বোধ শক্তি কোনোটাই কনসিস্টেন্ট নয়। সে সাধারণ নাগরিক যদি তার একটা ব্যক্তিগত প্লি নিয়ে যেত, তোমার 1000টার মধ্যে 1010 বার সুপ্রিম কোর্ট এই কেস হাইকোর্টে ফিরিয়ে দিত। তাহলে সুপ্রিম কোর্ট, যার কিনা প্রথম ফান্ডামেন্টাল দায়িত্ব হচ্ছে দেশের নাগরিকদের ইকুয়ালিটি অফ জাস্টিস দিতে, আজকে সেও মানুষকে দেখে, তার এক সময়কার রাজনৈতিক ইনফ্লুয়েন্স দেখে লোকে কানে কানে ফুসফুস করছে এ এত লক্ষ কোটি টাকার মালিক বলে, তার মানে সুপ্রিম কোর্ট স্বীকার করে নিল যে ন্যায় ব্যবস্থার চোখের সামনে সমস্ত নাগরিক এক নয়। যে সুপ্রিম কোর্ট আমাদের চোখের সামনে দিয়ে একটা সস্তার যাত্রাপালা করেছিল অভয়ার বিচারের নাম নিয়ে, আজকে সেই সুপ্রিম কোর্টের কলঙ্কের ইতিহাস কন্টিনিউড হলো। এবং আমরা ভারতীয়, আজকে অভিষেক ব্যানার্জি ভালো থাকুন, অভিষেক ব্যানার্জির চিকিৎসা যেখানে ভালো করে হবে হোক, অভিষেক ব্যানার্জি বিদেশে যেতেই পারে চোখের চিকিৎসা করতে। সোনিয়া গান্ধীর কিমোথেরাপি হয়েছিল ইউএসএতে। এক সময় যখন আমাদের দেশে হার্ট সার্জারি হতো না, আমাদের সমস্ত প্রেসিডেন্ট গিয়ে একটা লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতো। আমি যখন লন্ডনে হার্ট সার্জারি করতাম, আমাদের লন্ডনে সেন্ট মেরিজ হসপিটালে প্রতি একটু গরম শীতকালটা কেটে গেলেই পরে ইন্ডিয়ান ফরেন সার্ভিসের লোকেরা এসে কিছু আলটু ক্লজ দেখিয়ে ওখানে থেকে গিয়ে নিজের গুচ্ছের অপারেশন দেশের ইন্ডিয়ান ফরেন সার্ভিসের পয়সায় করিয়ে পালিয়ে যেত। এ চলছে। প্রশ্নটা এখানে চিকিৎসা ব্যবস্থা নিয়ে আদৌ নয়, প্রশ্নটা এখানে ন্যায় ব্যবস্থা নিয়ে। এবং আমাদের বিভিন্ন উইথ দ্য হাইয়েস্ট কোর্ট অফ জাস্টিস, তাদের যুক্তিবোধ, তাদের ন্যায়বোধ, তাদের রেন্ডারিং ইকুয়ালিটি অফ জাস্টিস টু অল পিপল, তারা এই বোধটা আমাদের কাছে দেখাতে ব্যর্থ। আজকে অবস্থা কি সুপ্রিম কোর্টের? আমাদের চিফ জাস্টিস ওই বিরাট ককরোচ কাহিনীটা শুরু করে দিয়ে আজকে চিফ জাস্টিস তো গত 1 মাস তো ঘর থেকে বেরোচ্ছে না। 7টা না 8টা পাবলিক অ্যাপিয়ারেন্স তিনি ক্যান্সেল করেছেন। আজকে আমার তোমার মধ্যে খানিকটা হয়তো যদি একটা আশ্চর্য, আমাদের তো কোনো অধিকার নেই যে কোন মানুষটা কোথায় চিকিৎসা করতে যাবে সেই নিয়ে আমার ভালো মন্দ বলার কি আছে, কিন্তু আমরা আশ্চর্য হচ্ছি অভিষেক ব্যানার্জি চিকিৎসা করবে বলে নিয়ে।
আমরা আশ্চর্য হচ্ছি ফ্রম দ্য ল্যাক অফ লজিক্যাল কনসিস্টেন্সি ফ্রম দ্য সুপ্রিম কোর্ট। আজকে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, যেখানে কনভেনশন অফ ন্যাশনাল ল একাডেমি হায়দ্রাবাদে তিনি ঢুকতে পারছেন না, কারণ ন্যাশনাল ল একাডেমি হায়দ্রাবাদ, যেখানে ভারতবর্ষের চোজেন ছেলেমেয়েরা পড়াশুনো করছে, আইন তারা লয়াররা ট্রেন্ড হচ্ছে, তারা পরিষ্কার বলে দিয়েছে ইউনিভার্সিটি ম্যানেজমেন্টকে যে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস এখানে আসুক আমরা চাই না। তার মানে দেশের সামনে যে সমস্যা আজকে আমাদের অর্থনীতি নিয়ে, বেরোজগারি নিয়ে যে সমস্যাটা হচ্ছে, আজকে আমাদের 20 থেকে 30 বছরের ছেলে মেয়েগুলো সামনে একেবারে আজকে তাদের ভরণ পোষণ, চাকরি বাকরি, শিক্ষার কোনো মানে থাকছে না। আমাদের আইটি সেক্টরের অবস্থা ভালো নয়, টাকার দাম অবমূল্যায়ন হচ্ছে। আজকে এই ঝোড়ো আবহাওয়ার মধ্যে আজকে সুপ্রিম কোর্ট অন্তত তাদের কি খরচা হতো, তাদের কি হতো যদি, আমি তো বলছি না যে সুপ্রিম কোর্ট আটকাক, যে অভিষেক ব্যানার্জিকে আটকে দিলেই আমরা একটা পৈশাচিক আনন্দ পাবো, নেভার। সুপ্রিম কোর্ট শুড হ্যাভ আস্কড ক্যালকাটা হাইকোর্ট টু রিকনসিডার দ্য কেস। তাহলে সুপ্রিম কোর্ট একাধারে 1 নম্বর প্রমাণ করলো যে সুপ্রিম কোর্টের কাছে সুপ্রিম কোর্টও যথেষ্ট খোসামুদি করে কেস দেখছে। সুপ্রিম কোর্ট প্রমাণ করলো যে তারই অধীনে যে ক্যালকাটা হাইকোর্ট, তার ওপরে তার কোনো আত্মবিশ্বাস নেই। আর ক্যালকাটা হাইকোর্টও হয়েছে একটা কার্টুন নেটওয়ার্ক। ক্যালকাটা হাইকোর্টকে যখন এই কেসটা হিয়ার করা হচ্ছিল, আমি দেখলাম কে বলেছে এসএসকেএমকে রেফার করেছে। না, এসএসকেএমটাকে আমরা একটা সেই ভেঙে পড়া জগন্নাথ মন্দিরের গর্ভগৃহ করেছি। লোকের দাড়ি কাটা থেকে অপথ্যালমোলজি সব কিছুই যদি এসএসকেএম বলতো, এসএসকেএমে প্রচুর ভালো ডাক্তার আছে, এসএসকেএমে দ্যার আর লটস অফ গুড ডিপার্টমেন্ট। অপথ্যালমোলজিতে যে দেশের মধ্যে এসএসকেএম একটা খুব সাংঘাতিক মার্কামারা ডিপার্টমেন্ট বলে তো মনে হয় না। কলকাতায় আরও অন্তত অপথ্যালমোলজি ঠিকঠাক করা হয়, আরও 4টে ইনস্টিটিউট আছে, সেখানে না হয়ে তারা হায়দ্রাবাদে রেফার করতে পারত। সেই আদি অকৃত্রিম শঙ্কর নেত্রালয় চেন্নাইয়ের কাছে রিপোর্ট চাইতে পারত, যদি রিপোর্ট চাইতেই হতো। তাহলে যে একটা একটা ক্যালাস অ্যাটিটিউড যেটা কলকাতা হাইকোর্ট দেখালো, কলকাতা হাইকোর্টের যে মতামত, যে কথাবার্তা, তার মধ্যে কোনো অন্তঃসার ছিল না। মানে জাজেদেরও তো একটু নাড়াচাড়া করে পড়াশুনো করে আসতে হয়, হোয়াটসঅ্যাপও তো খুলে খুলে পড়তে হয়। এখন সেই জাজেরা ওইটুকু করেন কিনা সন্দেহ আছে। সো কোয়েশ্চেন ইজ নট এইটাকে নিয়ে যদি আমরা এখন, আমি পলিটিক্যাল নকলুই ভাই, তুমি যদি আমাকে পলিটিক্যাল প্রশ্ন করো আজকে পশ্চিমবঙ্গের পলিটিক্যাল আবহাওয়াটা কোথায়, আমি কেবল একটা জিনিস মোটামুটি বুঝতে পারছি এখন, সেটা হচ্ছে মমতা ব্যানার্জি বিজেপিতে জয়েন করবেন না। এই একটা ব্যাপার ছাড়া আর যে বিজেপি কাকে নিতে চায় কাকে নিতে চায় না, বা কে যাবে কি যাবে না, হ্যাঁ, এটাকে দলবদল বলবে না রং বদল বলবে, এটাকে মন বদল বলবে না ট্রান্সপ্লান্টেশন ব্রেন ট্রান্সপ্লান্টেশন বলবে, তোমাদের ব্যাপার। কিন্তু আমি একজন সাধারণ নাগরিক হিসেবে আমি হতাশ অভিষেক ব্যানার্জির চিকিৎসা হচ্ছে বলে না। ডেফিনেটলি সে যা করেছে। এখন তোমার কাছে যদি হাঁড়ি প্রমাণ থাকে সে দুর্নীতিতে যুক্ত, প্রশ্ন হচ্ছে সে তাহলে ইডি সিবিআই কেস চার্জশিট ফাইল করতে পারছে না কেন? ইডি সিবিআই কি অভিষেক ব্যানার্জিকে নিয়ে তা কী করে? ফুটবল খেলা দেখায় না ক্রিকেট খেলার গল্প করে? কি করে? অভিষেক ব্যানার্জি সম্বন্ধে তোমার একটা বিরাট শ্রদ্ধা থাকুক বা নাই থাকুক, লেটস বি লজিক্যাল। এখন জনমানুষের মধ্যে হয়তো ইমপ্রেশন হয়ে গেছে তৃণমূল প্রচুর চুরি করেছে, প্রচুর চুরি অভিষেক ব্যানার্জি থেকে শুরু হয়েছে, সে টাকা পয়সা তাই পেয়েছে। তাহলে আমাদের ইনভেস্টিগেশন এজেন্সিরা প্রমাণ করতে পারছে না কেন? তাহলে যতক্ষণ না প্রমাণিত হচ্ছে, ঠিক আছে, অভিষেক ব্যানার্জি তার দল ইলেকশনে হেরে টেরে গিয়ে নাস্তানাবুদ হয়েছে, এবং বর্তমানে মমতা ব্যানার্জি এবং বোধহয় অভিষেক ব্যানার্জি ছাড়া এই -2 প্রতিটা তৃণমূলই হয়তো এক সময় সেই নবকলেবরে বিজেপি হিসেবে দেখা যাবে। বাকিটা খুব জটিল, তোমরা বুঝতে পারবে।
আমার কাছে আমি অত্যন্ত হতাশ যে আমরা পদে 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 আমাদের স্টেপ বাই স্টেপ আমাদের সুপ্রিম কোর্টের ওপরে আমাদের ভরসা, লজিক, ভরসা, ন্যায় বিচার, কনস্টিটিউশন, ওই যে মানে বলে না যে মানে একটা সময় ছিল সেই একজন চোখে কাপড় বেঁধে সেই ন্যায়ের বিচারের প্রতিমূর্তি হয়ে দাঁড়িয়ে থাকতেন। The situation of judiciary in India is at its lowest level. অযোধ্যা ভার্ডিক্ট নিয়ে প্রশ্ন আছে, SIR ভার্ডিক্ট নিয়ে প্রশ্ন আছে, কি করে সুপ্রিম কোর্ট নাগের টাকা দিয়ে ইলেকশন কমিশনারের অ্যাপয়েন্টমেন্টকে এইভাবে সাপোর্ট করছে সেইটা নিয়ে প্রশ্ন আছে। কেন সুপ্রিম কোর্ট ঝেড়ে কাশছে না যে এখন যে দলত্যাগ আইন নিয়ে আমরা যে একটা প্রহসন নাটিকা দেখে যাচ্ছি এটা সম্পূর্ণ অবৈধ, সেটাকে নিয়ে তার আগে তো সুপ্রিম কোর্টের ওই কেসটাকে তো শেষ করে দেওয়া উচিত ছিল। এতগুলো ম্যাটার সুপ্রিম কোর্টের সামনে, এতগুলো ম্যাটার, সুপ্রিম কোর্ট ঝেড়ে বসতে পারছে না যে আমাদের এখানে পুলিশ রিফর্ম হওয়া আছে। সুপ্রিম কোর্ট কি বলতে পারছে যে একজন রাজনৈতিক ভিআইপি যার কেস অলরেডি ওপেন অ্যান্ড অ্যালাইভ ইন হাইকোর্ট, যে তাকে ওই তিরুপতির মন্দিরে ভিআইপি টিকিট দিয়ে দেখা যায়, কালীঘাটে পান্ডা ধরতে পারলে ভিআইপিদের দর্শন হয়। তো সুপ্রিম কোর্ট কি হলো? সুপ্রিম কি আজকে সেই কালীঘাটের, তারা কি জাজ না তারা কালীঘাটের পান্ডা যে হাতে পয়সা দিয়ে দিলে ভিআইপিরা ঢুকে কেস হিয়ারিং করে বেরিয়ে আসবে? আমরা কোথায় এসে দাঁড়িয়েছি? তাহলে দুদিন বাদে সুপ্রিম কোর্টটাকে ভেঙে ফেলে আমাদের এই কালীঘাট মন্দির চত্বরে বিভিন্ন মন্দির চত্বরে নিয়ে আসুক, জজেরা পান্ডাদের মতো সাজ পোশাক করে ঘুরে বেড়াক, এদিক ওদিক থেকে পয়সা টয়সা দিয়ে দিলে কিছু ফেভারেবল হিয়ারিং ভালো করে হয়ে যাবে। হতাশাজনক। অভিষেক ব্যানার্জি ভালো থাকুন, ইট ইজ নট আ মেডিকেল ম্যাটার অ্যাট অল। অভিষেক ব্যানার্জি সম্বন্ধে আপনার যদি 1000টা অ্যালিগেশন থাকে প্রমাণ করুন, বাট এখনও যদি একটা দেশের সাধারণ নাগরিক বলে যে এখনও হিয়ারিং চলছে, ও বিতর্কিত ব্যক্তিত্ব, ওর এগেনস্টে অনেক কটা কেস আছে, তার মানে কি দাঁড়ালো? তার মানে হচ্ছে সুপ্রিম কোর্ট মনে করছে তাকে ছেড়ে দিলে কোনো ক্ষতি নেই, সে যেতেই পারে লাইক এনি আদার নর্মাল সিটিজেন। আমার ল অ্যান্ড অর্ডার ইডি সিবিআই তাকে স্পর্শ করতে পারছে না, তাহলে হোয়াট ইজ ইয়োর প্রবলেম উইথ অভিষেক ব্যানার্জি? হোয়াট ইজ ইয়োর প্রবলেম উইথ অভিষেক ব্যানার্জি? তোমার পারসেপশন একটা থাকতে পারে, তুমি সন্ধেবেলা টেলিভিশনে চাটিয়ে টেবিল ভেঙে ফেলতে পারো, কিন্তু তুমি কি অর্থনৈতিকভাবে কি লিগ্যালিটির দিকে তুমি তো কিচ্ছু প্রমাণ করতে পারো না। সো এটা আবার বলবো, ইট হ্যাজ নাথিং টু ডু। অভিষেক ব্যানার্জি ভালো থাকুন। সার্টেন কমপ্লিকেটেড মেডিকেল সিচুয়েশনের ডেফিনেটলি কিছু কিছু চিকিৎসা আছে যেটা হয়তো there are certain super specialized ইউনিটস আছে। ভারতবর্ষ কিছু করছে, অনেক জিনিস করে উঠতে পারেনি। ভারতবর্ষ এখন 78 বছরে জেট ইঞ্জিন তৈরি করে উঠতে পারেনি। পান দোকানে ভারতবর্ষ আইআইটি তৈরি করে ফেলেছে। যে জেট ইঞ্জিন তৈরি হয়েছিল 110 বছর হয়ে গেছে। এখন তোমাকে যদি একটা প্লেন কিনতে হয়, তুমি সেই তিরঙ্গা ফিরঙ্গা কিনিয়ে সেই প্রতিটা সেই নাম সংকীর্তন বন্দে মাতরম সব গিয়ে কোনো একটা বিদেশ থেকে জেট ইঞ্জিন এসে ইম্পোর্ট করে দেশের গরিব মানুষের পয়সাগুলো জলে দিয়ে ফাইটার জেট তৈরি করবে। ব্রাজিল হু করে জেট ইঞ্জিন তৈরি করে, কনজিউমার প্লেন তৈরি। আমরা অনেক কিছু পারিনি। আমরা এখনো চিপ তৈরি করতে পারি না। আমরা কি পারি? আগে লোকে চোলাই মদ খেত, এখন চোলাই মদগুলো পেট্রোলে মেশাচ্ছে গাড়িগুলো রাস্তায় দাঁড়িয়ে মাতলামি করবে বলে। আগে ড্রাইভাররা মাতলামো করতো, এখন গাড়িগুলো মাতলামো করবে। দেয়ার আর প্রবলেমস, কিন্তু দিস ইজ আ ডিফারেন্ট ইস্যু। এবং যদি ভাবতে চাও, যদি কেবল লোকের, দিস ইজ নট অ্যান ইস্যু এগেনস্ট অভিষেক ব্যানার্জি, দিস ইজ অ্যান ইস্যু এগেনস্ট ইন্ডিয়ান জুডিশিয়ারি। এবং সাধারণ মানুষ হিসেবে আমি অত্যন্ত হতাশ। অভিষেক ভালো থাকুন, তার সুচিকিৎসা হোক, যেখানে গিয়ে চিকিৎসা নেবার তার অধিকার, তার 100 ভাগ আছে, 100 ভাগ আছে।
কোনো সিপিএম, জ্যোতি বসু জীবনে কোনো দিন সরকারি হাসপাতালে চিকিৎসাও করেননি। জ্যোতি বসু তার কত 30 বছরের শাসনকালে কটা সরকারি হাসপাতালে ঢুকেছিলেন লোকে হাতে গুনে বলতে পারবে না। আছে পৃথিবীতে, তার ইচ্ছে, তিনি নাগরিক, তিনি জ্যোতি বসু হতে পারেন, তিনি নাগরিক। কিন্তু প্রশ্নটা সেটা নিয়ে নয়। যদি আমরা সিরিয়াস চিন্তা ভাবনা করতে চাই, আর বিচারপতি মহাশয়রা আপনারা একটু নজর করে চলুন, আরশোলা জেগে উঠেছে। নমস্কার। থ্যাংক ইউ স্যার।